হ্যালো স্যার, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কেমিস্ট্রি প্রথম পত্রের প্রথম অধ্যায়ে কিছু এমসিকিউ দেখব। তাহলে প্রথম এমসিকিউটি আসি, কেমিস্ট্রি শব্দের উৎপত্তি কোথা থেকে, বা কেমিস্ট্রি শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? উত্তর হলো কেমি থেকে। হ্যাঁ, কোন ভাষার শব্দ থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি? মূলত কেমি থেকেই। আর কেমি কোন ভাষা? এটা হচ্ছে আরবি ভাষা। হ্যাঁ স্যার, এরপর আসো যে কোনটির আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর নিয়ে যায়? এটা হলো ব্রোঞ্জ। মূলত ব্রোঞ্জ একটি সংকর ধাতু, যা মূলত কপার এবং টিনের সমন্বয়ে গঠিত। দেখো তো, কপার হলো 90%, আর টিন কয় পার্সেন্ট? 10%। মূলত এটা হলো কপার আর হলো টিন। এসএন দ্বারা বুঝে হচ্ছে টিন। এসএন দ্বারা কি বুঝে? টিন। এই দুটো মিলে যে ধাতুটি বা যা তৈরি করে তা হচ্ছে ব্রোঞ্জ। মূলত দুটি ধাতু মিলে তৈরি করছেন, এই জন্য একে সংকর বলছে। আর এই জিনিসটির নাম হচ্ছে ব্রোঞ্জ। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। এরপর আসো, অ্যাটমের ধারণা কে দেন? অ্যাটমের ধারণা দেন হচ্ছে ডেমোক্রিটাস। ওকে, এরপর এখানে সবচেয়ে রসায়নের জনককে, এটাও পড়তে পারো। রসায়নের জনক হলো জাবির ইবনে হাইয়ান। এরপর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আধুনিক রসায়নের জনককে। আধুনিক রসায়নের জনক হচ্ছে অ্যান্টনি ল্যাভোইসিয়ে। ওকে, এরপর পাকস্থলীতে কোনটি জমা হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়? এটার উত্তর হবে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড। মূলত আমাদের পেটে আর কি যখন কিনা আমাদের পাকস্থলীতে খাদ্য হজম হয়, তখন আমাদের শরীর থেকে অনবরত HCl নির্গত হতে থাকে। এই জন্য আমাদের খিদা লাগলে, আমরা যদি, অনেকে বলে না সঠিক সময়ে খেতে হবে, সঠিক সময় না খেলে কি হবে? অ্যাসিডিটি হবে। মূলত সবসময়ই HCl নির্গত হতে থাকে একটা নির্দিষ্ট পরিমাণে। তো তুমি যদি তোমার সময় মতো না খাওয়া দাওয়া করো, ঠিকই তোমার শরীর প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে HClটা একটু বেশি পরিমাণে ক্ষরণ করে। মানে তোমার শরীর তো একটা ক্লক ওয়াইজ নিয়েই নেই যে তুমি এই সময় খাবা। তো তুমি যদি ওই সময় না খাও, তাহলে শরীর থেকে কি অধিক পরিমাণে HCl নির্গত হবে, যার কারণে কী হবে? তোমার অ্যাসিডের সমস্যা হবে, মেনলি গ্যাসের সমস্যা হবে। তাহলে আমাদের পাকস্থলীতে কোনটি জমা হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়? HCl। বুঝছো? এটা মুখস্থ রাখবা। হাইড্রোক্লোরিক অ্যাসিড মূলত হলো কি? HCl। হ্যাঁ, এরপর হচ্ছে ফল পাকলে কী ধরনের পরিবর্তন ঘটে? খেয়াল করো, ফল পাকলে কি রং পরিবর্তন হয় না? কাঁচা থেকে কিসে পরিণত হয়? পাকা। তাই এটা একটা রাসায়নিক পরিবর্তন হবে। এরপর স্যার এখানে খেয়াল করো, ফল পাকলে, তাহলে পাকা ফলে কী কী অ্যাসিড থাকে? এটা ভালো করে মনে রাখবে, এটা এমসিকিউতে আসে। সাকসিনিক অ্যাসিড ও ম্যালেইক অ্যাসিড। তাহলে ফল কি একটা অ্যাসিড জাতীয় খাদ্য না? তাই খালি পেটে ফল খেলে কি বলে না যে অ্যাসিড হবে? কেন হবে? কারণ ফল কি সাকসিনিক অ্যাসিড আর ম্যালিক অ্যাসিডের একটি জৈব অ্যাসিড। এটা যদি খাও, তাহলে তোমার তো অ্যাসিডের পরিমাণ আরও বেড়ে যাবে, কারণ শরীর থেকে অ্যাসিড পড়ছে, খাদ্য অ্যাসিড, তাহলে শরীরে গ্যাসের অসুবিধা করবে না। তাই দেখো, সাকসিনিক অ্যাসিড আর ম্যালিক অ্যাসিড পুরোটাই পরিবর্তিত করে পাকা ফল কি হয়? গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়। কারণ গ্লুকোজ হইলে কিন্তু তোমার মিষ্টি লাগে, ফ্রুক্টোজও কিন্তু মিষ্টি করে। তাইলে কাঁচাই কখনো মিষ্টি হয়? কাঁচা হয় টক, আর মিষ্টি হয় গ্লুকোজ আর ফ্রুক্টোজ। এই জন্য তোমরা ফল পাকলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ হয়, আর কাঁচা ফলে কি থাকে? সাকসিনিক অ্যাসিড আর ম্যালেইক অ্যাসিড। এই জন্য এটা কিন্তু আসে যে ফলে কি অ্যাসিড থাকে? তোমরা উত্তর কি দিবা? সাকসিনিক অ্যাসিড বা ম্যালেইক অ্যাসিড। এরপর দেখো, মূলত এই কোশ্চেনে তোমরা বইই পড়ো ভালো করে। কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থেকে যখন আম পাকে, তখন এই অ্যাসিডগুলো থেকে কী সৃষ্টি হয়? সৃষ্টি হয় হলো ফ্রুক্টোজ ও গ্লুকোজ। এটা তো আমরা পড়েছি মাত্র, সেম এমসিকিউ। কেরোসিন ও মোমের মূল উপাদান কি? মনে রাখবা, কেরোসিন ও মোমের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন আর কিচ্ছুই না, মূলত হাইড্রোজেন আর হলো কার্বনের মিশ্রণ। কার মিশ্রণ? হাইড্রোজেন আর কার্বনের মিশ্রণকে বলে হাইড্রোকার্বন। ওকে, এরপর আসো, রাসায়নিক সারের প্রধান উপাদান কি? রাসায়নিক সারের প্রধান উপাদান হচ্ছে, দেখো,
মাটিতে নাইট্রোজেন প্রয়োজন হয়, আর কার্বন কিন্তু প্রত্যেকটি প্রাণীতে প্রয়োজন হয়। তারপর অক্সিজেন কিন্তু না হলে কিন্তু আমরা শ্বাস গ্রহণ করতে পারি না, ঠিক তেমনই ওদের বিক্রিয়া করতে হলে অক্সিজেনের প্রয়োজন হয়। আর ফসফরাসটা জাস্ট একটু মনে রেখো। তাহলে সারের জন্য কী কী প্রয়োজন? কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস। এভাবে মনে রাখবে যে সিওএনপি, সিওএনপি মানে কি? কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস। ভারী ধাতু কোনটি? ক্যাডমিয়ামকে ভারী ধাতু বলা হয়। ওকে। এরপর খাদ্যের উৎপাদন সরাসরি কিসের উপর নির্ভরশীল? কিসের উপর নির্ভরশীল? রসায়ন। কারণ রসায়ন কি? অনেক কঠিন উৎপন্নকেও বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কী করে? সহজভাবে উৎপন্ন হতে সহায়তা করে। ওকে। খেয়াল করো, ঝাঁঝালো দুর্গন্ধযুক্ত গ্যাস কোনটি? ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস হচ্ছে NH3। এটা যদি মনে থাকে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা MCQ। ওকে। খেয়াল করো, এখানে আছে কি? ক্যালসিয়াম অক্সাইড ও পানির বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? মনে রাখবা, ক্যালসিয়াম অক্সাইড ও পানি, মূলত ক্যালসিয়াম আর অক্সাইড আর পানির বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। এটা যেরকম ঠিক সেরকম একটা বিক্রিয়া এখনও তোমাদের এই অধ্যায়টা পড়ানো হয়নি, আমি অধ্যায়টা পরে যখন পড়াবো বলে দিবে এই জিনিসটা। খেয়াল করে, এই চারটা খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদের আজকে ক্লাসেও বলেছি এই চারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যে কোনো একটা বলে দিবে আর একটা বের করতে হবে। যেরকম দেখো, রাসায়নিক গবেষণা প্রক্রিয়ার তৃতীয় ধাপ কোনটি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এমসিকিউ চারটা নিয়ে দেখো। গবেষণা হচ্ছে কি? তৃতীয় ধাপ কোনটি? প্রথম হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ, দ্বিতীয় হচ্ছে কি? বই বা পূর্বের গবেষণা, আর তৃতীয়টি কি? প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ। এর উত্তর কি? ঘোড়ার ঘ। ওকে। এরপর অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার চতুর্থ ধাপ কোনটি? চতুর্থ ধাপ কি? পরীক্ষণ। ওকে। এরপর দেখো, অনুসন্ধান ও গবেষণা কাজের প্রথম শর্ত কোনটি? খেয়াল করো, তুমি যদি কোনো কিছু নির্ধারণই না করো একটা বিষয় যে আমি এই কাজটা করব, তাহলে এই কাজটা করতে পারবা? তাই অনুসন্ধান ও গবেষণা কাজের প্রথম শর্ত হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ। ওকে। ত্বকের ক্ষত সৃষ্টি করে নিচের কোন গ্যাস? ক্লোরিন। ত্বকের ক্ষত সৃষ্টি করে নিচের ক্লোরিন গ্যাস। ওকে। এটা MCQর জন্য মনে রাখতে পারো, নিচের কোনটি বিস্ফোরক পদার্থকে? জৈব পার অক্সাইড। জৈব পার অক্সাইড বিস্ফোরক পদার্থ। এখানে এই সাইনটা কি একটু দেখলে কিছু বুঝো? খেয়াল করো, চারদিকে লাগে না? এই 33 নম্বর কোশ্চেনে ছড়ায় গেছে কিছু একটা। এটা হচ্ছে মূলত বিস্ফোরক পদার্থ। হ্যাঁ। আর দেখো, কোনটি দাহ্য পদার্থ? মনে রাখবে, ইথার দাহ্য পদার্থ আর কিচ্ছু না। ওকে। এই এমসিগুলো তোমরা দেখতে পারো। দেখো, এই এমসিগুলোর সাথে এর উত্তরগুলো লেখা আছে, তোমরা এই এমসিগুলো নিজেরা দেখে নাও। যদি না বুঝো স্যারই কোশ্চেন করতে পারো। হ্যাঁ। এই দুটি MCQ কোনটি উত্তেজক পদার্থ? উত্তর হচ্ছিল নাইট্রাস অক্সাইড। এরপর হলো, নিচের কোনটি বিষাক্ত পদার্থ? ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন অলওয়েজ কী পদার্থ? বিষাক্ত পদার্থ। মনে রাখবা, তোমাদের সিলেবাসে সবসময় তেজস্ক্রিয় পদার্থ যদি আসে এবং এর উদাহরণে যদি কখনো ইউরেনিয়াম থাকে, একমাত্র ইউরেনিয়ামই হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। ওকে। তাহলে 51-এর অ্যান্সার কি? ইউরেনিয়াম। এটা অলওয়েজ ফিক্সড। এরপর তোমরা আমি পড়েছিলাম মোম হলো, দেখো আমি কিন্তু পড়িয়েছিলাম, মোম হলো উচ্চতর হাইড্রোকার্বনই, বাট উচ্চতর হাইড্রোকার্বন, কারণ কার্বন সংখ্যা বেশি হইতে হয়। তাহলে মোম কি? উচ্চতর হাইড্রোকার্বন। তবে খেয়াল করো, উদ্দীপকের বিক্রিয়া কী কী উৎপন্ন হয়? আচ্ছা, এটা কি শুধুই রাসায়নিক বিক্রিয়া? সাথে সাথে কি বিক্রিয়া? ভৌত বিক্রিয়াও না? তাইলে কি এটা হবে? 3 নাম্বার অপশনটি হবে না। তাপ উৎপন্ন হয়, মোম জ্বললে কি তাপ উৎপন্ন হয় না? হয়। দহন ঘটে, স্বাভাবিক দহন তো ঘটবে, কারণ আগুন জ্বলে। তাহলে উত্তর কি? তাপ উৎপন্ন হয় ও দহন ঘটে। তাহলে আর কোনটি হবে না? শুধু রাসায়নিক বিক্রিয়া, এই উত্তরটি হবে না। ওকে। তাহলে উত্তর হচ্ছে 1 আর 2, মানে এখানে উত্তর কি? ক। এরপর আসো, উদ্দীপকের কারখানার যন্ত্রপাতি তৈরিতে কোন ধাতু বহুল ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে আয়রন। ওকে। এরপর আবার আসো, এই বইয়ের এই পৃষ্ঠার এই ছক থেকে বিশেষ করে তোমরা এই তিনটা খুব বিশেষ করে পড়বা, কারণ এই তিনটে ক্ষয়ের জন্য মানে অনুধাবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন? ওই যে আমি বলেছিলাম না, কাঁচা আমে কী কী থাকে? স্যাক্সিনিক অ্যাসিড আর কি থাকে? ম্যালিক অ্যাসিড। অ্যাসিড থাকে বলে এর স্বাদ কী হয়? টক হয়। কিন্তু যখন এরা পাকে তখন এর মধ্যে কী হয়ে যায়? গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সৃষ্টি হয়। আর মনে রাখবা, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুইটাই মিষ্টি। গ্লুকোজ মূলত এরকম স্বাদ নেই, কিন্তু ফ্রুক্টোজ হচ্ছে মিষ্টি। লাইক খেয়াল করো, তোমাদের বাসা বাড়িতে যখন শরীর খারাপ হয় গ্লুকোজ খাওয়ায় না?
গ্লুকোজে কোনো স্বাদ লাগে, হালকা মিষ্টি লাগে, কিন্তু ফ্রুক্টোজটা বেশি মিষ্টি। তাই গ্লুকোজ ও ফ্রুক্টোজ দুটিই থাকে বলে পাকা আম কী হয়, মিষ্টি হয়। এরপর দেখো কেরোসিন, প্রাকৃতিক গ্যাস আর মোম এগুলোতে আসে। মূল উপাদান কি, হাইড্রোকার্বন। এটা কিন্তু এমসিকিউতে খুব আসে। আর হাইড্রোকার্বন কি, কার্বন ও হাইড্রোজেনের যোগ, আমি বলে দিয়েছি। হ্যাঁ, আর দেখো এই বিক্রিয়ার মাধ্যমে কী কী উৎপন্ন হয়, এটা আসতে পারে। মূলত এই বিক্রিয়াটি কী বিক্রিয়া, একটি দহন বিক্রিয়া। এই বিক্রিয়ায় কী উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প ও তাপ শক্তি ও কি আলো আসবে, কিন্তু বারবার বলতেছি। হ্যাঁ, ওই যে মোমের দহন একটি কী বিক্রিয়া, দহন বিক্রিয়া। এই বিক্রিয়া কার সাথে হয়, অক্সিজেনের সাথে হয়, যার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো ও তাপ শক্তি উৎপন্ন হয়। ওকে, এরপর পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া হয়। ওই যে আমি বলছি না, পেটে কার জন্য অ্যাসিডিটি হয়, অ্যাসিডের জন্য। কোন অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাইলে এটা কীভাবে দূরীভূত হবে, ক্ষারের মাধ্যমে। অ্যাসিডকে নিষ্ক্রিয় করতে পারে একমাত্র ক্ষার। এই জন্য অ্যান্টাসিড মানে গ্যাসের ট্যাবলেট হিসেবে আমরা ক্ষার খেয়ে থাকি। আর ক্ষারের নাম কি দিছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এরপরে এখানে এই লাইনটি পড়তে পারো যে সালোক সংশ্লেষণ মূলত একটি কি, রাসায়নিক বিক্রিয়া। এটা কিন্তু আসে, সালোক সংশ্লেষণ কি বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া। উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং মূল দিয়ে পানি শোষণ করে, এটা তোমরা জানোই। তো এই প্যারা তোমরা পড়ে নাও, যদি না বুঝো কিছু আমাকে কোশ্চেন করো। ওকে, তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, এই চারটা মাস্ট মুখস্থ করবা, বারবার খাতায় লিখে নিবে কোনটির পর কোনটি হয়, তাহলে মনে থাকবে। ওকে, গবেষণা, এখান থেকে গবেষণা কাকে বলে এটা পড়বা, যেখানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করা হয় তাকে কি বলে, পরীক্ষাগার বা ল্যাবরেটরি বা গবেষণাগার বলা হয়। ওকে, এরপর বিস্ফোরক পদার্থ, দাহ্য পদার্থ, বিষাক্ত পদার্থ, উত্তেজক পদার্থ এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ তোমরা এই বইয়ের থেকে পড়ে নিও। তাহলে দেখো তো, উত্তেজক পদার্থকে কে, সিমেন্ট ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার ও নাইট্রাস অক্সাইড। ওকে, এটা বেশি আসে, নাইট্রাস অক্সাইড কি, তখন বলবা কি, তা উত্তেজক পদার্থ। ওকে, অ্যালকোহল আর ইথার কি, দাহ্য পদার্থ আসে, কিন্তু দাহ্য পদার্থ কোনটি, এবং তুমি একটু সাইনটা মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, দাহ্য পদার্থই কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে, তথা অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া মানে জারণ বিক্রিয়া ঘটায়। কি বিক্রিয়া ঘটায়, জারণ বিক্রিয়া। এটা কিন্তু মাথায় রাখবা, অনেক সময় আসে যে কোনটি জারণ বিক্রিয়া ঘটায় অক্সিজেনের সহায়তায়, তখন এই সাইনটা দিয়ে দিলে এই সাইনে উত্তর দিবা। হ্যাঁ, তোমাদের এটা এমসিকিউ আছে। এরপর ওই দেখো, টিএনটি, জৈব পারক্সাইড এবং নাইট্রোগ্লিসারিন ইত্যাদি কী পদার্থ, বিস্ফোরক পদার্থ। ওকে, এখানে আসো, বিষাক্ত পদার্থকে বেনজিন, ক্লোরোবেনজিন এবং মিথানল, এটা মনে রাখবা। ওকে, এখান থেকে তোমরা তেজস্ক্রিয় পদার্থটা পড়ে নিবা। বলছিলাম না, ইউরেনিয়াম আর রেডিয়াম। রেডিয়ামের তোমার সিলেবাসে ইউরেনিয়ামে বেশি দিচ্ছে, কারণ ফিজিক্সেও ইউরেনিয়ামই আছে। তো ইউরেনিয়াম রেডিয়াম দুইটাই মনে রাখো, ইউরেনিয়ামটা বেশি মনে রাখবে। ইউরেনিয়ামের সংকেত হচ্ছে ইউ। ওকে, আর এর পারলে, যদি তোমরা পারো, এর পারমাণবিক ভরটা আর এর পারমাণবিক সংখ্যাটা মুখস্থ রেখে, এটা পরীক্ষায় অনেক আসে যে ইউরেনিয়ামের পারমাণবিক ভর বা পারমাণবিক সংখ্যা দেওয়ার জন্য। হ্যাঁ, আর এগুলো তোমরা পড়ে নিও। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। একটু ওয়েট করো, আমরা বইয়েরগুলোও পড়ে ফেলি। হ্যাঁ, দেখো তো কী লেখছে, নিচের সাংকেতিক চিহ্নটি কী প্রকাশ করে, খেয়াল করো। এটা কি, আগুনের মতো না, তার মানে এটা কী প্রকাশ করে, দাহ্য পদার্থ। তার সাথে সাথে কী বিক্রিয়া জানি, জারণ বিক্রিয়া। কার সাথে জানি দেখায় স্যার, মূলত অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি বিক্রিয়া হয়, জারণ বিক্রিয়া। যদি কখনো বলে দাহ্য বিক্রিয়া বা এই সাইনটা কার সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে, কি বিক্রিয়া ঘটায়, দাহ্য বিক্রিয়া, কি বিক্রিয়া ঘটায়, জারণ বিক্রিয়া। ওকে, এখন দেখো তেজস্ক্রিয় পদার্থের সাইন হচ্ছে সবসময় এরকম পাখার মতো থাকবে। ওকে, এরপর আসো, কপারের সাথে কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। আচ্ছা, আমরা পড়ছি, আমরা কাঠ থেকে রসায়নের সূচনা মূলত ব্রোঞ্জ থেকে। আর ব্রোঞ্জ জানি কি পড়ছিলাম, কপার ও টিনের মিশ্রণ। কয় পার্সেন্ট কপার থাকে, 90%, আর টিন কয় পার্সেন্ট থাকে, 10%। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। আশা করি এগুলো পড়লেই হয়ে যাবে। ভালো থাকো তোমরা, সুস্থ থাকো। ওকে, আর কোনো সমস্যা হলে আমাকে যোগাযোগ করো। ওকে।